আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আইডিয়াল ডায়োড কারেন্টের ইকুয়েশনটা ডিরাইভ করা। আমরা এই পর্যন্ত পিএন জাংশন ক্লাসের বা পিএন জাংশন চ্যাপ্টারে কি কি শিখছিলাম? আমরা প্রথমে শিখছিলাম হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যখন নো বায়াস সিচুয়েশন, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু জিরো। এই অবস্থায় আমরা কন্টাক্ট পটেনশিয়াল ভি নট এর ইকুয়েশনটা প্রথমে ডিরাইভ করা শিখছিলাম। এরপরে হচ্ছে আমরা ডাব্লিউ এবং ভি জিরো এগুলোর মধ্যে রিলেশন বিল্ড আপ করা শিখছিলাম। তারপরে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে 7 রকমের যে চেঞ্জেস গুলা হয়, 7 টাইপস অফ চেঞ্জেস, যখন আমরা বায়াজিং অ্যাপ্লাই করব সেটা নিয়ে আলোচনা করছি। মানে তখন আর ভি ইজ ইকুয়াল টু জিরো থাকতেছে না, একটা হচ্ছে ভি মাইনাস ভি এফ ফরওয়ার্ড বায়াস সিচুয়েশনের জন্য, আর আরেকটা হচ্ছে ভি প্লাস ভি আর রিভার্স বায়াস সিচুয়েশনের জন্য। তো এরকম সিচুয়েশনের জন্য 7 রকমের পরিবর্তন হইতে পারে পিএন জাংশনের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স এর, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, এখন এ যাবৎকালে আমরা যা কিছু শিখছি সবকিছুকে অ্যাপ্লাই করে আমরা আইডিয়াল ডায়োড ইকুয়েশনটা ডিরাইভ করব। কেন এটাকে আইডিয়াল ডায়োড ইকুয়েশন বলতেছে, বা আইডিয়াল ডায়োড ইকুয়েশন যদি এরকম হয় তাহলে রিয়েল ডায়োডের ইকুয়েশন কিরকম হইতে পারে, এই জিনিসগুলা আমাদেরকে বুঝতে হবে ভালো মতো। যেহেতু আমরা আইডিয়াল ডায়োড ইকুয়েশন চিন্তা করতেছি, তাহলে এন্ড অফ দ্য ডে আমরা দেখবো যে এটা একটা সিম্পলিফাইড ইকুয়েশন। কিন্তু আমরা যখন পরে রিয়েল ডায়োডের ইকুয়েশন দেখবো সেইখানে আমরা আরো কমপ্লেক্স জিনিসপত্র দেখবো। ধরো কথার কথা, আজকের ইকুয়েশনে তুমি যদি দুইটা প্যারামিটার পাও, তাহলে এটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ইকুয়েশন, তুমি দেখলে বুঝতেছো যে এটা একটা খুবই সিম্পল ইকুয়েশন। কিন্তু যখন তুমি রিয়েল ডায়োডের ইকুয়েশন দেখবা, তখন দেখবা যে ওখানে অন্যান্য আরো অনেক কিছু প্যারামিটার চলে আসবে। কারণ কি? কারণ হচ্ছে আইডিয়াল ডায়োড সিচুয়েশনে আমরা কয়েকটা জিনিস কনসিডার করব যে এই জিনিসগুলা ঘটতেছে না। ঠিক আছে, এটা তোমরা আজকের ক্লাসে যখন আরো সামনের দিকে আমরা যাব তখন তোমরা বুঝবা যে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা ধরে নিব যে কিছু কিছু জিনিস চেঞ্জ হবে না, যেটা রিয়েল ডায়োডের ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ হয়। তাহলে প্রথমে তো যে কোনো জিনিসকে ধরো আইডিয়াল সিচুয়েশনে কনসিডার করতে হয়, আইডিয়াল সিচুয়েশনে কনসিডার করে তারপরে তার ক্যারেক্টারিস্টিক্স গুলা অ্যানালাইসিস করে দেখতে হয়, তারপরে বলতে হয় যে রিয়েল সারফেসে বা রিয়েল টেম্পারেচারে বা রিয়েল ইকুয়েশনটা আসলে এরকম না, এটা আইডিয়াল ইকুয়েশন, এটা রিয়েল ইকুয়েশন, মাঝখানে কিছু পার্থক্য তৈরি হবে। আচ্ছা, তো আমাদের এখানেও সেম, আমরা হচ্ছে আইডিয়াল ডায়োডের ইকুয়েশনটা ডিরাইভ করে দেন হচ্ছে আমরা রিয়েল ডায়োড দেখবো। তাইলে এইখানে আমাদের যে টপিকসটা এটা হচ্ছে 5.3.2 স্ট্রিটম্যানের, যেটার নাম হচ্ছে কেরিয়ার ইনজেকশন। আবার তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা যখন চ্যাপ্টার 4 পড়াশোনা করছি, চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা 3টা মেথড অফ কেরিয়ার ইনজেকশন বলছিলাম। যে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে 3 ভাবে কেরিয়ার ইনজেক্ট করা যায়। কেরিয়ার ইনজেক্ট করার অর্থ হচ্ছে কেরিয়ারের সংখ্যা বৃদ্ধি করা যায়। একটা হইতে পারে কি, একটা হইতে পারে তুমি হচ্ছে ওইখানে একটা অপটিক্যাল পালস যদি দাও, অপটিক্যাল পালস দিলে সেটার সাহায্যে কেরিয়ার জেনারেট করা যাবে, এবং যে কেরিয়ার গুলো জেনারেট হয় সেগুলোকে আমরা অ্যাক্সেস কেরিয়ার বলছিলাম, ডেল এন অথবা ডেল পি। তারপরে হচ্ছে কি, তুমি ইলেকট্রনিক বোম্বার্ডমেন্ট করতে পারো, মানে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটাইতে পারো, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তুমি হচ্ছে বন্ড গুলাকে ব্রেক করে সেখান থেকে কেরিয়ার, মোর কেরিয়ার জেনারেট করতে পারো। আচ্ছা, আর পিএন জাংশনের ক্ষেত্রে যেভাবে কেরিয়ার ইনজেক্ট হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস সিচুয়েশন। মনে রাখবা সবসময় যে পিএন জাংশনের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস সিচুয়েশনে কেরিয়ার ইনজেক্টেড হবে, আর রিভার্স বায়াস সিচুয়েশনে কেরিয়ার এক্সট্রাক্টেড হবে। তো কোথাও থেকে কেরিয়ার এক্সট্রাকশন হওয়ার মানে হচ্ছে কি, কেরিয়ারের সংখ্যা কমে যাওয়া, এক্সট্রাক্ট করে ফেলা মানে কমে যাওয়া, আর ইনজেক্ট করা মানে বৃদ্ধি পাওয়া। তাহলে যখন আমি পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস সিচুয়েশনে কাজ করাবো তখন সেইখানে কেরিয়ার ইনজেক্টেড হবে, আর যখন রিভার্স বায়াসে কাজ করাবো তখন ইনজেক্টেড না হয়ে এক্সট্রাক্টেড হবে। তো আমাদের আজকের লেকচার পুরোটাই হচ্ছে কেরিয়ার ইনজেকশন, মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা যে লেকচারটা দেখবো সেখানে আমরা হচ্ছে রিভার্স বায়াস সিচুয়েশন এবং কেরিয়ার এক্সট্রাকশন বুঝবো। তাহলে সিম্পলি মনে রাখবা, ফরওয়ার্ড বায়াস দিলে কেরিয়ারের সংখ্যা বাড়ে, যেটাকে কেরিয়ার ইনজেকশন বলা হচ্ছে, আর রিভার্স বায়াস দিলে কেরিয়ারের সংখ্যা কমে যায়, যেটাকে কেরিয়ার এক্সট্রাকশন বলা হচ্ছে। তো আজকে আমরা যে ইকুয়েশনটা ডিরাইভ করতে চাচ্ছি, এই ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন মেথড অ্যাপ্লাই করে এটা করতে পারি, অথবা আমরা ইন্টিগ্রেশন মেথড অ্যাপ্লাই করেও করতে পারি। বা ডিফারেন্সিয়েশন মেথডটার একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে শকলি আইডিয়াল ডায়োড ইকুয়েশন। আর ইন্টিগ্রেশন যেভাবে করে বের করে সেটার নাম হচ্ছে চার্জ কন্ট্রোল মেথড। তাহলে দুইটা মেথড আছে, একটা হচ্ছে শকলি মেথড, একটা হচ্ছে চার্জ কন্ট্রোল মেথড। আমরা দুইটা মেথড নিয়ে আলোচনা করব।
তোমাদের যদি পরীক্ষায় ইকুয়েশনটা ডিরাইভ করতে দেওয়া হয়, কখনো বলে দেওয়া হয় না যে তুমি কি চার্জ কন্ট্রোল মেথড অ্যাপ্লাই করবা নাকি শক্লি মেথড অ্যাপ্লাই করবে। তোমার কাছে দুইটা মেথডের মধ্যে যেটা ইজি মনে হবে, তোমার কাছে যদি মনে হয় ডিফারেন্সিয়েশন করতে সময় কম লাগবে তুমি সেটাই করো, তোমার কাছে যদি মনে হয় ইন্টিগ্রেশন করতে সময় কম লাগবে তুমি সেটাই করো। কিন্তু তুমি দুইটা মেথড একসাথে করার দরকার নেই। মানে তোমরা দুইটা মেথডই দেখবা, কিন্তু মনে রাখবা যে যে যেটা ভালো বুঝতেছো তোমরা সেটার উপরেই বেশি প্রায়োরিটি দিবা। দুইটা একসাথে মাথায় নিতে গেলে অনেক বড় হয়ে যাবে ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দুইটা মেথডের মাধ্যমে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করা শিখতেছি, কিন্তু পরীক্ষায় আসলে তোমাদেরকে যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে এটা ডিরাইভ করতে হবে। এবং আজকে আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের পার্ট বি এর সবচেয়ে ক্রিটিক্যাল ইকুয়েশন। এটা পড়া হয়ে গেলে পরে আমরা বলতে পারি যে পার্ট বি এর সিলেবাস আমাদের অলমোস্ট কমপ্লিটই বলা যায়, কারণ এই ইকুয়েশনটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে জটিল। এটা ভালো মতো বুঝতে পারলে এবং পার্ট বি এর যে আরো দুই একটা ইকুয়েশন ডিরাইভ করা আছে ওগুলা এইখান থেকেই কনসেপ্ট গুলো আসবে, সহজ, ওগুলা সহজ হবে তখন। আচ্ছা, তাইলে আইডিয়াল ডায়োড ইকুয়েশন বা আইডিয়াল ডায়োডের কারেন্টের ইকুয়েশন আমরা ডিরাইভ করতেছি। আইডিয়াল ডায়োড ইকুয়েশন বলতে বোঝায় হচ্ছে আইডিয়াল ডায়োডের জন্য কারেন্টের ইকুয়েশন আর কি, টোটাল কারেন্টের ইকুয়েশন আই, আই টোটাল, এটা হচ্ছে আমরা আজকের ক্লাসে ডিরাইভ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটু তোমাদের এই ছবিটা দেখাইতে চাই যেটা আমরা গতদিন আলোচনা করছিলাম, ফিগার নাম্বার 5.13। এখানে কি কি ছিল? এই যে প্রথমে ছিল হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তারপর হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন এবং রিভার্স বায়াস কন্ডিশন। তাহলে তিনটা ডিফারেন্ট সিচুয়েশনে কিভাবে হচ্ছে, এটা হচ্ছে তাদের স্ট্রাকচার, এটা হচ্ছে জাস্ট নো বায়াস, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা রিভার্স। তারপরে হচ্ছে তাদের কন্টাক্ট পটেনশিয়ালের পরিবর্তন, এখানে যা ছিল তাই থাকতেছে, এটা কমে যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে, এদিকে হচ্ছে কমে গেছে আর এদিকে হচ্ছে বেড়ে গেছে। তারপরে এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের মধ্যে এইখানে যে বেন্ডিংটা ছিল, এই বেন্ডিং এর পরিমাণ এইখানে থাকবে মিডিয়াম পজিশনে, এইখানে থাকবে অনেক কম, আর এখানে হয়ে যাবে অনেক বেশি। আচ্ছা, তারপরে 4 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে এই চার্জের ফ্লো বা ইলেকট্রন এবং হোলের যে মুভমেন্ট সেটা, এবং তার সাথে কারেন্টের যে মুভমেন্ট সেটা। তো আমরা এখানে দেখছিলাম যে 1 নম্বর আর 3 নম্বরটা সবসময় সেম থাকবে, 1 আর 3 সেম থাকবে, আর হচ্ছে 2 এবং 4 সেম থাকবে। এবং যখন ফরওয়ার্ড বায়াসে থাকবো তখন ডিফিউশনের পরিমাণ বেশি, যখন রিভার্স বায়াসে থাকবো তখন ড্রিফট থাকবে বেশি, ডিফিউশন তখন হবে না। তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এইখানকার এই যে পার্টিকেল ফ্লো এবং কারেন্ট ফ্লো, এই জিনিসগুলো আমাদের একটু পরেই কাজে আসবে, এগুলো একটু মাথায় নাও, এগুলো আমাদের একটু পরে কাজে আসবে। আজকে শুধু আমরা এই অংশটা নিয়ে কনসার্ন, আজকে আমরা রিভার্স বায়াসের অংশটা নিয়ে কনসার্ন হব না, আজকে শুধু আমরা এতটুকু নিয়ে আলোচনা করব। তাহলে এতটুকু আলোচনার মধ্যে এই যে দেখো আমাদের ডিফিউশনের পরিমাণ বেশি, ড্রিফটের পরিমাণ কম, টোটাল কারেন্ট হয়ে যাবে বেশি। আচ্ছা, এখন আমরা কেরিয়ার ইনজেকশনের যে ডেফিনিশন সেটাকে যদি আমাদের বুঝতে হয় যে কিভাবে কেরিয়ারটা ইনজেক্টেড হচ্ছে, সেটা ডেফিনিশনটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনটার হেল্প নিতে হবে, যেটা হচ্ছে আমরা এর আগে কোনো একটা জায়গায় দেখছি। আমার মনে হয় যখন আমরা ভি নটের ইকুয়েশন ডিরাইভ করছিলাম তখন আমরা ইকুয়েশনটা দেখছি, একটু মনে করে দেখো তো। এই যে 526 নাম্বার যে ইকুয়েশনটা, এটা আমরা এর আগে দেখছিলাম না প্রিভিয়াসলি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো যে হোয়াট ইজ পিপি। এই ইকুয়েশনে শুধু পিপি দ্বারা কি বোঝা যায়? স্যার, অ্যামাউন্ট অফ হোলস ইন পি সাইড। ইন পি সাইড, রাইট। তাহলে এটা কি মেজরিটি না মাইনরিটি? স্যার, মেজরিটি। মেজরিটি, রাইট। আর পিএন মানে কি বোঝায়? স্যার, অ্যামাউন্ট অফ এন ইন পি সাইড। না, আরেকবার বলো। পিএন, পিএন। স্যার, অ্যামাউন্ট অফ পি অন এন সাইড। হ্যাঁ, তাহলে এটা কি ধরনের ক্যারিয়ার হলো? স্যার, মাইনরিটি। মাইনরিটি ক্যারিয়ার। তাহলে দেখো, তাহলে তো এটাই হওয়া উচিত, কারণ মেজরিটি ক্যারিয়ারটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার এবং একটা এক্সপোনেনশিয়াল টার্মের গুণফলের সমান, বুঝছো? তাহলে দেখো এটা যে একটা এক্সপোনেনশিয়াল টার্ম, এই টার্মটার মধ্যে তুমি যদি ভি নট পরিবর্তন করো তাহলে মেজরিটি ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটু মাথায় নাও যে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, নিচেরটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, আর এখানে হচ্ছে আমাদের ভি নট আছে, ভি নটটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। এখন যদি ধরো আমি একটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অ্যাপ্লাই করি, এই ইকুয়েশনটা তাহলে কিভাবে পরিবর্তন হবে? তাহলে আমি যখনই ফরওয়ার্ড বায়াস কন্ডিশন অ্যাপ্লাই করব, আগে আমরা ডান পাশটা একটু বোঝার চেষ্টা করি। এই পাশে যেটা ছিল ই টু দি পাওয়ার কিউ ভি নট ওভার কেটি, এই ভি নটটা এখন চেঞ্জ হয়ে যাবে না যখন ফরওয়ার্ড বায়াস দিব? জি স্যার। ভি নটটা কি হবে বলতো? ভি নটটা কিভাবে চেঞ্জ হবে? এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? স্যার, মানে এটা কি মাইনাস হবে।
কমবে না বাড়বে? ফরওয়ার্ড বায়াস দিলে আগের চেয়ে কমবে না বাড়বে? স্যার আগের চেয়ে কমবে। কমবে। তাইলে সেই ক্ষেত্রে আমি এখানে যে লিখছি এই লেখাটা কি ঠিক আছে, যে ই টু দি পাওয়ার কিউ ভি নট মাইনাস ভি ওভার কেটি, এটা ঠিক আছে তাহলে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ঠিক আছে। এখন দেখো এই পাশে যা ছিল সেটাকে আমরা একটু মডিফাই করে লিখছি। কিভাবে? আমি যখন এই ছবিটা যদি তোমাদেরকে একটু দেখাই, এই পয়েন্টটার নাম কি ছিল মনে করো তো? মাইনাস এক্সপি জিরো না? জি স্যার। আর এই পয়েন্টটার নাম ছিল না প্লাস এক্স এন জিরো? একটু মনে করো তো। আচ্ছা, তাহলে এটা যদি মাইনাস এক্সপি জিরো হয়, তাইলে দেখো তো এই পর্যন্ত আপ টু দিস পয়েন্ট আমার মেজরিটি ক্যারিয়ার কে? আপ টু দিস পয়েন্ট স্যার পি। পি। তাইলে আমি কি এই জিনিসটা লিখতে পারবো? এখানে যেটা লিখছিলাম পি পি, এখন যদি আমি সেটাকে এইভাবে লিখি যে পি ব্র্যাকেটে হচ্ছে মাইনাস এক্সপি জিরো, লেখা যাবে? জি স্যার। যাবে। আবার আমি যেটাকে লিখছিলাম পিএন, পিএন মানে কি? পিএন মানে হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা পিএন, এটা হচ্ছে পিএন। কারণ এই পাশে চলে আসলে তো সেটা এন এন হয়ে যাবে। পি এর ভিতরে এই পাশে সেটা পিপি, পি এর ভিতরে এটা পিপি, এন এর ভিতরে এটা এন এন। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে যদি আমি পিএন না বলে পি অফ এক্স এন জিরো বলি, তাহলে কি ঠিক আছে? বলা যাবে? জি স্যার। বলা যাবে। তাহলে দেখো আমি জাস্ট কি করলাম, পিপি যেটা মেজরিটি ক্যারিয়ার সেটাকে আমি ফরওয়ার্ড বায়াস সিচুয়েশনের জন্য এইভাবে লিখতেছি যে পি অফ মাইনাস এক্স বি নট, আর যেটা মাইনরিটি ক্যারিয়ার সেটাকে আমি পি অফ এক্স এর নট হিসেবে লিখতেছি। এইখান থেকেও তুমি বুঝতে পারবা যে এটা মেজরিটি কারণ এটা পি সাইডে আছে, আর এটা মাইনরিটি কারণ এটা এন সাইডে চলে গেছে। আচ্ছা, এখন দেখো 5.26 এবং 5.27 এই দুটো ইকুয়েশনকে যদি আমি একত্র করে লিখতে চাই, তাহলে কিভাবে লিখতে পারবো? যে এইখানে চলে আসি, আমরা এই কোয়েশনটাতে একটু চলে আসি, যে তোমার 5.26 কে আমরা 5.27 দ্বারা ভাগ করতেছি, মানে রেশিওটা নিচ্ছি। 26 নম্বর ইকুয়েশনকে 27 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে রেশিওটা নিচ্ছি, এবং একটা জিনিস কনসিডার করতেছি, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা। তার মানে হচ্ছে পি অফ মাইনাস এক্স পি জিরো সমান সমান পিপি, এই দুটা যদি সমান হয়, তাহলে তুমি যখন এই দুটো ইকুয়েশনকে ভাগ করবা, খেয়াল করে দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে বাদ পড়ে যাবে, তাই না? আর যেহেতু তুমি ভাগ করতেছো, তাহলে এই টার্মটা চলে আসবে এখন উপরে, এই যে পি অফ এক্স এন জিরো এটা চলে যাবে উপরে, নিচে থাকবে পিএন। আর এইখানে দেখো ই টু দি পাওয়ার কিউ ভি নট বাই কেটি ছিল, এইখানে ই টু দি পাওয়ার কিউ ভি নট বাই কেটি আছে, তাহলে এই ভি নটের টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, ভি নট বিশিষ্ট টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, এই টার্মসটা রয়ে যাবে যেটা হচ্ছে ই টু দি পাওয়ার কিউ ভি বাই কেটি। বুঝছো? মানে ম্যাথমেটিক্স আমরা একটা লাইন যদি কম লিখি, তাইলে হচ্ছে আমরা সরাসরি এই লাইনটাতে চলে আসতে পারবো। একটু খেয়াল করে দেখো, আমরা সরাসরি এই লাইনটাতে চলে আসতে পারবো। আমরা কি করছি? আমরা হচ্ছে 26 নম্বর ইকুয়েশনটাকে 27 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করছি, আর ভাগ করার সময় আমরা এই শর্তটা আরোপ করছি। এই শর্তটা মানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা, মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা এইখানকার মেজরিটি ক্যারিয়ারের সংখ্যার সমান। আমরা কিন্তু মাইনরিটি সমান ধরি নাই, আমরা শুধু মেজরিটিটাকে সমান ধরছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি তাই হয় যে এখানকার মেজরিটি ক্যারিয়ার এখানকার মেজরিটি ক্যারিয়ার সমান, ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনরিটি ক্যারিয়ারের পরিবর্তনটা খেয়াল করি। পি অফ এক্স এন জিরো, পি এক্স এন জিরো ইজ ইকুয়াল টু এই টার্মটা চলে আসবে এখানে, এখানে যদি চলে আসে, তাহলে পি অফ এক্স এন জিরো সমান সমান হচ্ছে পি অফ এন ই টু দি পাওয়ার কিউ ভি বাই কেটি। তাহলে খেয়াল করো এই এই ইকুয়েশনটা দিয়ে বোঝায় ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, আর এটা দিয়ে বোঝায় ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাইলে ফরওয়ার্ড বায়াস অবস্থায় মাইনরিটি ক্যারিয়ারের পরিমাণ, ফরওয়ার্ড বায়াস অবস্থায় মাইনরিটি ক্যারিয়ারের পরিমাণ ইকুইলিব্রিয়াম অবস্থায় যে মাইনরিটি ক্যারিয়ার ছিল সেইটা গুণ করতে হবে ই টু দি পাওয়ার কিউ ভি বাই কেটি। তাহলে জিনিসটা একটু একটু খেয়াল করো, যে যখন আমি ইকুইলিব্রিয়াম অবস্থায় মাইনরিটি ক্যারিয়ার পাইছিলাম, ইকুইলিব্রিয়াম অবস্থায় সেটা ছিল শুধুমাত্র পিএন। এখন যদি এটার সাথে আমি একটা এক্সপোনেনশিয়াল টার্ম মাল্টিপ্লাই করি, তাইলে আমি ফরওয়ার্ড বায়াস অবস্থায় মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা পেতে পারি, যেটাকে আমি বলতেছিলাম পি অফ এক্স এন জিরো, এক্স এন জিরো। এই ইকুয়েশন থেকে আমি কি অনুমান করতে পারি? অনুমানটা হচ্ছে যদি আমি ফরওয়ার্ড বায়াস না দিতাম, খেয়াল করে দেখো, যদি আমি ফরওয়ার্ড বায়াস না দিতাম তাহলে এই ভিটা হয়ে যেত জিরো, এই ভি এর পরিমাণ হইতো জিরো।
তাইলে দেখো তো এই টার্মটা হয়ে যেত 1 এবং এই দুইটা সমান সমান থাকতো। কথাটা বোঝা যাচ্ছে? জি স্যার। যদি আমি ফরওয়ার্ড বায়াস না দিতাম তাহলে এই টার্মটা হয়ে যেত 1 এবং এই দুইটা থাকতো সমান সমান। এখন দেখো তো আমি যত বেশি ফরওয়ার্ড বায়াস দিব, ধরো 1 ভোল্ট থেকে আরম্ভ করে আমি যখন আপ টু 10 ভোল্ট দিব, কথার কথা, ধরো 1 ভোল্টের জন্য এই ভ্যালুটা যা 10 ভোল্টের জন্য কি তাই হবে নাকি অনেক বেশি হবে? স্যার বেশি হবে। অনেক বেশি হবে। তাহলে যেটা ইকুইলিব্রিয়াম ভ্যালু ছিল তার চেয়ে এই ভ্যালুটা এখন বেড়ে গেল, এবং বেড়ে যাওয়ার জন্য দায়ী কে? কোন জায়গাটাতে তোমার পরিবর্তন করতে হয়েছে এটাকে বাড়ানোর জন্য? স্যার কন্ট্যাক্ট পোটেনশিয়াল। না, বায়াজিং, বায়াজিং, কন্টাক্ট বায়াসিং, সরি স্যার। বায়াজিং। তাহলে ফরওয়ার্ড বায়াস দেওয়ার কারণে এই যে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা অনেক অনেক বেড়ে যাচ্ছে, এইটার নামই হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার ইনজেকশন। তাইলে আমরা যখন ক্যারিয়ার ইনজেকশন বলতেছি, বেসিক্যালি আমরা মাইনরিটি ক্যারিয়ারটাকে ইনজেক্টেড করা বোঝাচ্ছি, মাইনরিটি ক্যারিয়ার। কারণ মেজরিটি ক্যারিয়ার তো অলরেডি সেখানে আছেই। মেজরিটি ক্যারিয়ারের পরিবর্তনটা আমরা অলরেডি খুব সিগনিফিকেন্টলি বুঝতে পারি, আমরা ছবি দেখলেই বুঝতে পারি। কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের পরিবর্তনটা আমরা এরকম ইকুয়েশন দিয়ে না ডিরাইভ করলে এটা আমাদের ঠিক বোঝা যায় না। এই জন্য আমরা আজকে যে ইকুয়েশনটা ডিরাইভ করতে চাচ্ছি, এই ইকুয়েশনে আমাদের মাইনরিটি ক্যারিয়ারের পার্টটার গুরুত্ব বেশি। মেজরিটি ক্যারিয়ারের পার্টের গুরুত্ব যে নাই তা না, কিন্তু সেটা অবভিয়াস, সেটা হবেই। আমাদের কনসার্ন হচ্ছে মাইনরিটি কিভাবে চেঞ্জ হবে। কারণ মেজরিটির পরিবর্তনের সাথে মাইনরিটির পরিবর্তন যদি আমি নেগলেক্টেড ধরি, তাহলে আমি টোটাল কারেন্ট পাবো না। টোটাল কারেন্ট পাওয়ার জন্য আমাকে মেজরিটি প্লাস মাইনরিটি দুইটাই কনসিডার করতে হবে। তাইলে একদম সিম্পলিফাইড ওয়েতে আমি যদি বলি যে যখন আমি একটা পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব, তখন সেইখানকার মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা টি সাইডে যেরকম পরিবর্তন হবে, এন সাইডেও সেরকম পরিবর্তন হবে। আমরা এতক্ষণ যে সাইডটা নিয়ে আলোচনা করছি, এটা কি এন এন সাইডের জন্য না পি সাইডের জন্য বলো? স্যার পি সাইডের জন্য। খেয়াল করে দেখে বলো, এইখানে যে ইকুয়েশনটা আছে, এইখানকার ইকুয়েশনটা কি পি সাইডের ইকুয়েশন না এন সাইডের ইকুয়েশন? স্যার এন সাইড। এন সাইড, এন সাইড। আপাতত আমরা এন সাইড নিয়ে আলোচনা করতেছি। আমরা বলতে পারি সিমিলার সবকিছু ঘটবে পি সাইডের ক্ষেত্রে, কিন্তু এখনকার এই যে এখানে যে ছোট করে এন আছে, এটা মানে আমি এন সাইড নিয়ে আলোচনা করতেছি। এখানে যে এক্স এন জিরো আছে, তার মানে আমি এন সাইড নিয়ে আলোচনা করতেছি। তাইলে এন সাইডের জন্য আমাদের যে পিএন জাংশন আছে, ধরো আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু, কি আমাদের যে পিএন জাংশন আছে, এই পিএন জাংশনের এন সাইডের মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। এই হোলের যে তারতম্য হয় সেটাই আমি এখানে দেখাই। ঠিক আছে, হোলের তারতম্যটা আমি এখানে দেখালাম। তাহলে একই জিনিস কি পি এর ইলেকট্রনের জন্য হবে না? বলতো, পি এর ইলেকট্রনের জন্য কি একই জিনিস হবে না? জি স্যার। হবে। তাহলে তুমি ইকুয়েশনটাকে প্রথমেই চেঞ্জ করে লিখতে হবে। কিভাবে লিখবা? এন এন ডিভাইডেড বাই এন পি। বুঝছো? এখানে লিখবা এন এন, এখানে লিখবা হচ্ছে এন এন ডিভাইডেড বাই হচ্ছে এন পি ইজ ইকুয়াল টু, এগুলা যেরকম ছিল ঠিক সেরকম থাকবে, একই রকম থাকবে। তাইলে তুমি এখান থেকে দুইটা মাইনরিটি ক্যারিয়ার যে বাড়তেছে, মাইনরিটি ক্যারিয়ার বাড়তেছে, এই দুইটা জিনিস তুমি বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাইনরিটি ক্যারিয়ার ইনজেকশন যে হচ্ছে সেটার ডেফিনিশন। এখন এই ডেফিনিশনটা থেকে তো আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, আমাদের কাজ মাত্র শুরু হয়েছে। এখন আমরা একটু সামনে আগাই। তাইলে এখানে আমাদের ফরওয়ার্ড বায়াস অবস্থায় আমরা হচ্ছে ডিটেইলস যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, একটু খেয়াল করো, উপরের এই অংশটা, উপরের এই অংশটা আমাদের পূর্ব পরিচিত। এখানে যা কিছু আছে সেটা আমাদের পূর্ব পরিচিত। খেয়াল করে দেখো, আমরা একটা পি সাইড পাচ্ছি, একটা এন সাইড পাচ্ছি। পি সাইডের যে পয়েন্টটা থাকে, এই পয়েন্টটার নাম হচ্ছে মাইনাস এক্সপি জিরো। এটা হচ্ছে ইন্টারফেস, পিএন জাংশন যেখানে জোড়া লাগানো হয়েছে, এটা হচ্ছে জিরো। আর এন সাইডে যতটুকু পর্যন্ত সে ডিফিউজ হয় সেটার নাম হচ্ছে এক্স এন জিরো। আচ্ছা, জাস্ট কেউ কি আমাকে বলতে পারবা যে এখানে পি সাইড থেকে ডিফিউশন বেশি হচ্ছে না এন সাইড থেকে ডিফিউশন বেশি হচ্ছে? স্যার পি সাইড থেকে। ভালো করে খেয়াল করো, পি থেকে স্যার এন সাইড থেকে। এন থেকে ডিফিউশন বেশি হচ্ছে, তার মানে এখানে মাইনাস চার্জের পরিমাণটা একটু বেশি। এটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে, চাইলে দুইটাকে সমান বা উল্টাটাও করা যাবে। আর পি সাইড থেকে ডিফিউশনের পরিমাণটা একটু কম। তাইলে আমি যদি বলি যে এন, না এটা বড় হাতের হবে, এন অফ ডি ইজ গ্রেটার দেন এন অফ এ। দেখো তো বোঝা যায় কিনা? এই সিচুয়েশনে এন অফ ডি, এন অফ ডি মানে এই সাইডের ডোপিং,
ইজ গ্রেটার দেন এন অফ এ, তার মানে এই সাইডের ডোপিং। ঠিক আছে এই কথাটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে এই ছবিটা বুঝতে পারবা। আচ্ছা খেয়াল করে দেখো তো, আমরা যখন চ্যাপ্টার 4 এর শেষের দিকে একটা ইকুয়েশন ডিরাইভ করছিলাম ক্যারিয়ার লাইফ টাইম সংক্রান্ত, তখন আমরা এই টাইপের এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং ফিগার পাইছিলাম। আচ্ছা ওই কনসেপ্টটাই আমরা এখানে আবার কাজে লাগাবো। খেয়াল করে দেখো, এই সাইড থেকে যখন আমি এন এর মধ্যে চলে যাচ্ছি, এই সাইড থেকে যত আমি এন এর মধ্যে চলে যাচ্ছি, আমার মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কি তত বাড়বে না কমবে? মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা যত আমি এন এর মধ্যে চলে যাব, আমার মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা তত কি বৃদ্ধি পাবে নাকি কমে যাবে? স্যার কমে যাবে। কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এইখান থেকে পি থেকে যে মাইনরিটি ক্যারিয়ার গুলো আসতেছিল, এই মাইনরিটি ক্যারিয়ার গুলা এন এর ভিতর যে ইলেকট্রন গুলা থাকবে সেগুলোর সাথে কি করবে? ঘটনাটার নাম কি? এই কমে যাওয়া বলতে কোন ঘটনাটা বোঝায়? মনে করো তো একটু নামটা। কখন কমে যায়? ক্যারিয়ারের সংখ্যা কমে কখন? জেনারেশন করলে কি হয়? স্যার বাড়ে। বাড়ে। তাহলে কোন ঘটনা ঘটলে কমে যায় বলো? স্যার এক্সট্রাকশন। রিকম্বিনেশন। রিকম্বিনেশন। এক্সট্রাকশন তো আমরা রিকম্বিনেশন। কালকে পড়বো। আচ্ছা যাই হোক, একটু এগুলো মনে রাখতে হবে টার্মস গুলা। তাহলে রিকম্বিনেশন ঘটতেছে, তাই না? এইখান থেকে পি থেকে যে প্লাস গুলো আসতেছে, এসে এগুলো এন এর মাইনাসের সাথে মিলে মিলে গিয়ে রিকম্বিনেশন হয়ে এই যে দেখো ভ্যালুটা কমে যাচ্ছে। এই যে আস্তে আস্তে পি এর ভ্যালুটা আস্তে 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 কমে যাবে, এবং যত আমি এন এর মধ্যে চলে যাব তত এই পি এর ভ্যালুটা কমেই যাবে। এটা কখনোই বাড়ার কোনো সুযোগ নেই। তাইলে আমি যদি এই টাইপের একটা গ্রাফ ড্র করার চেষ্টা করি, যে জিরো সাইড থেকে শুরু করে আপ টু এক্সএন পর্যন্ত একটা লিমিট আমি নিলাম, এই লিমিটের মধ্যে পি হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, এই মাইনরিটি ক্যারিয়ার এন সাইডের জন্য কিভাবে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আস্তে 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 কমে যাচ্ছে। আচ্ছা, তাইলে এন এর মধ্যে, এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে বাই ডিফল্ট কিছু পজিটিভ চার্জ থাকবে, আর কিছু হচ্ছে পি থেকে ডিফিউশনের মাধ্যমে আসবে। তো এন এর মধ্যে বাই ডিফল্ট যে পজিটিভ চার্জ গুলো থাকে সেইগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ ধরো আমি এখানে ধরে নিতে পারি, যে এটা হচ্ছে জাস্ট যেটা এনটা তৈরি করার সময় অটোমেটিক্যালি ছিল সেটা। তাহলে ওই ভ্যালুটা খুবই নমিনাল, এই ভ্যালুটা খুবই নমিনাল, এটা অলমোস্ট জিরোর কাছাকাছি। আর যখন আমি ফরওয়ার্ড বায়াস দিছি, তখন এই এক্সট্রা এই জিনিসটা এড হচ্ছে। খেয়াল করে দেখো, এই পিএনটা হচ্ছে নরমালি থাকবে, তার সাথে ফরওয়ার্ড বায়াস দেওয়ার কারণে এই এক্সট্রা টার্মটা চলে আসবে, এই এক্সট্রা টার্মটা এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা একই কথা তুমি এই পাশে খেয়াল করো, এই পাশেও সেম জিনিসটাই ঘটবে, কিন্তু এটা ঘটবে ইলেকট্রনের সাপেক্ষে। এটা থাকবে পি এর জন্য, এটা থাকবে এন এর জন্য। তাহলে এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর, সরি এখানে এন টাইপ মেটেরিয়াল, এন টাইপ চার্জ, এই এন টাইপ চার্জটা পি সাইডে আস্তে আস্তে কমে যাচ্ছে, এন টাইপ চার্জ পি সাইডে আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এখানে পি এর ভিতর বাই ডিফল্ট কিছু নেগেটিভ ইলেকট্রন থাকে, যেটাকে আমরা এন অফ পি দ্বারা লিখতে পারি, এবং এই এন অফ পিটা হবে জিরোর অলমোস্ট কাছাকাছি, এই যে জিরোর অলমোস্ট কাছাকাছি, এবং তার সাথে এক্সট্রা চার্জ যোগ হবে হচ্ছে ডেল্টা এন পি পরিমাণ, এটা ফরওয়ার্ড বায়াস দেওয়ার কারণে যুক্ত হয়েছে। আর হচ্ছে এই এই টার্মটা এক্সপোনেনশিয়ালি কমবে, এখানে এই টার্মটাও এক্সপোনেনশিয়ালি কমবে। এখন আমার একটা প্রশ্ন আছে নেক্সট ছবিটাতে যাওয়ার আগে, একটু খেয়াল করো, রাইট সাইডে যেইভাবে কমছে বা যত তাড়াতাড়ি কমছে, লেফট সাইডে একটু স্লোলি কমছে না? এটা কেন? এইখানে যত তাড়াতাড়ি হোলটা কমে গেছিল এই এন এর ভিতর আসার পর, এইখানে এনটা পি এর ভিতরে আসার পরে এত তাড়াতাড়ি কমে নাই, একটু স্লোলি স্লোলি কমতেছে কেন বলতো? স্যার এনডি ইজ গ্রেটার দেন এনএ, এই জন্য। রাইট 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 রাইট। কেন দেখো, এইখানে ডিফিউশন হয়ে যে চার্জ গুলো আসছে এগুলার সংখ্যা এইখানকার প্লাসের তুলনায় অনেক বেশি থাকবে। তাহলে এখানে যদি নেগেটিভ চার্জের সংখ্যা বেশি থাকে তাহলে তাদের রিকম্বাইন হইতে সময় একটু বেশি লাগবে। এইখানে যদি পজিটিভ চার্জের সংখ্যা কম থাকে তাহলে তাদের রিকম্বাইন হইতেও সময় কম লাগবে। এই জন্য দেখো তারা খুব দ্রুততার সাথে রিকম্বাইন হয়ে যাচ্ছে, খুব দ্রুত রিকম্বাইন করতেছে, কিন্তু এখানে মাইনাসটা রিকম্বাইন করতেছে একটু স্লোলি, একটু সময় বেশি লাগবে। তাহলে এখান থেকে কি বুঝতেছো যে আমি যদি ডোপিংটা দুই রকম ভাবে করি, তাইলে আমি ইলেকট্রনের যে রিকম্বিনেশন লাইফ টাইম সেটাকে কন্ট্রোল করতে পারবো, বাড়াইতেও পারবো কমাইতেও পারবো চাইলে, তাই না? কারণ রিকম্বিনেশন যত তাড়াতাড়ি হবে তার মানে কি ওইখানে লাইফ টাইম বেশি না কম?
রিকম্বিনেশন তাড়াতাড়ি হওয়া মানে লাইফ টাইম কি বেশি না কম? স্যার কম। কম। তাইলে লাইফ টাইমটাকে কন্ট্রোল করতে হলে আমি ডোপিং এর সাহায্যে এটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের এ নাম্বার ফিগার। এখানে আমরা এক্সপোনেনশিয়ালি যে কমে যায় সেটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এখন বি নাম্বার ফিগারটা খেয়াল করো। বি নাম্বার ফিগারের এই অংশটা হচ্ছে, এই এতটুকু অংশ হচ্ছে পি সাইডের জন্য, এতটুকু অংশ হচ্ছে এন সাইডের জন্য। এবং আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে একটু ধারণা দিছিলাম যে যখন আমরা ফরওয়ার্ড বায়াস সিচুয়েশনে চলে আসব তখন কিভাবে এই ব্যান্ড ডায়াগ্রামটাকে আমাদের আঁকতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই সাইডটা হচ্ছে টোটালি হচ্ছে একটা পি মেটেরিয়াল যেরকম থাকা উচিত ঠিক সেরকম, আর এই সাইডটা হচ্ছে টোটালি একটা এন মেটেরিয়াল যেরকম থাকা উচিত সেরকম। যেমন এখানে হচ্ছে এই যে ইসিপি, তারপরে ফার্মি লেভেলটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি, এখানে হচ্ছে ইসিএন, ফার্মি লেভেলটা হচ্ছে ইসিএন এর কাছাকাছি। আর এখানে ফার্মি লেভেলটাও কিন্তু ভাগ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ফার্মি লেভেলের একটা পজিশন, এটা হচ্ছে ফার্মি লেভেলের আরেকটা পজিশন, দুইটা কিন্তু দুই রকম। পি সাইডের জন্য একরকম, এন সাইডের জন্য একরকম। যদি আমরা ইকুইলিব্রিয়ামে থাকতাম তাইলে এটা একটা কন্টিনিউয়াস লাইন পাইতাম। মনে করে দেখো, যখন আমরা ইকুইলিব্রিয়ামে ছিলাম তখন ফার্মি লেভেলটা ছিল একটা কন্টিনিউয়াস লাইন, কিন্তু যখন আমি ফরওয়ার্ড বায়াসে বা রিভার্স বায়াসে থাকবো তখন ফার্মি লেভেল কন্টিনিউয়াস লাইন হবে না, ফার্মি লেভেল স্প্লিট হয়ে যাবে। কিভাবে স্প্লিট হবে সেটাই আমাদের এখান থেকে দেখে বুঝতে হবে। তাইলে আমাকে একটা জিনিস বলো, আমি যতক্ষণ এই পয়েন্ট পর্যন্ত আসি, এই যে আপ টু দিস পয়েন্ট যেটার নাম হচ্ছে তোমার XP0, এই যে এই পয়েন্টটা XP0, খেয়াল করো, একটু খেয়াল করো, যতক্ষণ পর্যন্ত আমি XP0 পয়েন্টে আসি, ধরো এটা হচ্ছে XP0, একটা মাইনাস দিতে হবে। মাইনাস না দিলেও চলবে, কারণ মাইনাসটা তো বলছিলাম কেন দিতে হয়, এক্স এর নেগেটিভ বোঝানোর জন্য। আর এটা হচ্ছে XN0, এটা হচ্ছে এক্স এর পজিটিভ ডিরেকশন বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো, আপ টু দিস পয়েন্ট ডোমিনেটিং করবে কে, পি নাকি এন? স্যার পি। পি। তাহলে আপ টু দিস পয়েন্ট পি ডোমিনেট করবে, খেয়াল করো। আর এই পয়েন্ট থেকে শুরু করে যত আমি সামনের দিকে আগাবো তত বেশি ডোমিনেট করবে হচ্ছে আমাদের এনটা। তাইলে যেহেতু এখানে পি এর প্রাধান্য বেশি, তাইলে এই ম্যাটেরিয়ালটার ফার্মি লেভেল কোন দিকে থাকবে? ভ্যালেন্স ব্যান্ডের দিকে নাকি কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডের? ব্যান্ডের দিকে। ভ্যালেন্স ব্যান্ডের দিকে। তাহলে ব্যালেন্স ব্যান্ডের। তাহলে আমি যে এই দাগটা টানছি, এই দাগ টানাটা ঠিক আছে, এই দাগ টানাটা ঠিক আছে। একইভাবে আমি যখন রাইট সাইডে আসছি তখন আমাদের এই ম্যাটেরিয়ালটার মধ্যে ডোমিনেট করতেছে এন, তাহলে ফার্মি লেভেলটা কোন দিকে থাকবে? কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকবে। তাহলে আমি যে এইভাবে দাগ টানছি এই দাগ টানাটাও ঠিক আছে। এখন আমাকে বলো, এই রিজিয়নটার নাম হচ্ছে ডাব্লিউ রিজিয়ন, তাই না? এই রিজিয়নটাকে আমরা বলি হচ্ছে ডাব্লিউ বা ট্রানজিশন রিজিয়ন। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, ট্রানজিশন রিজিয়নের মধ্যে কে ডোমিনেট করবে? এটা কি সরাসরি বোঝার কোনো উপায় আছে? ট্রানজিশন রিজিয়নের মধ্যে কে ডোমিনেট করবে এটা কি সরাসরি বোঝার কোনো উপায় আছে? এই ছবিটা দেখে কি বোঝা যায়? একটু হিন্টস অবশ্য আছে যে ট্রানজিশন রিজিয়নে কে ডোমিনেট করবে, সেটা একটু হিন্টস কিন্তু আছে। ছবিটার দিকে ভালো করে, ডোপিং ওয়াইজ না? ডোপিং রাইট ওয়াইজ। রাইট রাইট রাইট, ডোপিং ওয়াইজ। এখানে ডোপিং ওয়াইজ কে বেশি? স্যার এনডি। এনডি। এনডি বেশি। তাইলে ট্রানজিশন রিজিয়নের যে ফার্মি লেভেল, এই ফার্মি লেভেল এন এরটা বড় নাকি পি এরটা বড় বলো? স্যার এন এরটা। এন এরটা বড়। এই জন্য দেখো ট্রানজিশন রিজিয়নের ফার্মি লেভেলে এফ এনটা উপরে, এফ এন মানে হচ্ছে এই এন এর জন্য যে ফার্মি লেভেল হয়, আর এফ পিটা নিচে থাকবে। এফ পি মানে হচ্ছে পি এর জন্য যে ফার্মি লেভেলটা হয়। এখন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, একটু খেয়াল করো। এই এফ এনটা ডোমিনেট করে যখন এই বিন্দু পর্যন্ত চলে আসবে, হ্যাঁ, এই বিন্দু পর্যন্ত আসার পরে তারপরে কি সে ডোমিনেটিংই করতে থাকবে নাকি তার পাওয়ারটা আস্তে আস্তে কমে যাবে? স্যার কমে যাবে। কমে যাবে। কেন কমে যাচ্ছে? কারণ স্যার সে মেজরিটির মধ্যে ঢুকে যাচ্ছে। রাইট রাইট, মেজরিটির মধ্যে ঢুইকা রিকম্বিনেশন কইরা তার হচ্ছে পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে পাওয়ার কমে গেলে সে আস্তে আস্তে এরকম নেমে যাবে না? জি স্যার। নামতে নামতে কার সাথে মিলে যাবে? স্যার পি এর এটা ফার্মি লেভেলের সাথে। রাইট। তার মানে যখন এফএনটা নামতে নামতে আস্তে আস্তে পি এর ফার্মি লেভেলের সাথে একেবারে মিশে গেল, তখন ওইখানে আর কোনো মাইনরিটি ক্যারিয়ার আছে? না স্যার। নাই, পুরোটাই মেজরিটি। গুড, ভেরি গুড। এখন দেখো, এই ফার্মি লেভেলটা হচ্ছে পি টাইপের ফার্মি লেভেল, খেয়াল করো, মানে কনফিউজড হয়েও না, এটা পি টাইপের ফার্মি লেভেল। এটা যখন এই পয়েন্টটাকে ক্রস করে এন এর মধ্যে যাচ্ছে, তখন এই পিটা কি আরো বেশি পি হচ্ছে নাকি এটা আস্তে আস্তে এন এর মতো বিহেভ করা শুরু করবে, কোনটা?
স্যার এন এর মতো বিহেভ করা শুরু করবে। এন এর মতো বিহেভ করা শুরু করবে। এবং এন এর বিহেভিয়ার কি, সে কি ভ্যালেন্স ব্যান্ডের কাছে যেতে চায় নাকি সে কন্ডাকশন ব্যান্ডের কাছে যেতে চায়? স্যার কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড। তাহলে তুমি যদি এই ফার্মি লেভেলটাকে নিচের দিকে আঁকা শুরু করো, হবে? না স্যার। না। এটা কোন দিকে দিতে হবে? স্যার উপরের এফএন পর্যন্ত দিতে হবে। উপরের দিকে দিতে হবে, উপরের দিকে। এইখানে এসে আমার অনেক কষ্ট হয় বুঝাইতে, কারণ অনেক স্টুডেন্টরা মনে করে কি কমে যাওয়া মানে এটাকে কমাইতেই হবে, তা না। এইখানে যে ফার্মি লেভেলটা আস্তে আস্তে ইএফএন এর সাথে মিলে যাচ্ছে, এতেই বোঝা যায় যে তার পাওয়ারটা কমে যাচ্ছে। কারণ তার তো থাকার কথা ভ্যালেন্স ব্যান্ডের কাছে, তাই না? কিন্তু সে চলে যাচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছে, তার মানে সে পি থেকে এন এ কনভার্টেড হচ্ছে। আর এইখানে এন থেকে পি তে কনভার্টেড হচ্ছে। তার মানে হচ্ছে এখানে এন গুলা রিকম্বাইন করে সব হোল হয়ে গেছে, এখানে পি গুলা রিকম্বাইন করে সব ইলেকট্রন হয়ে গেছে। তার মানে এইখানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের প্রাধান্য বেশি, এইখানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের প্রাধান্য বেশি। তাহলে মাঝখানে কোন ক্যারিয়ার? স্যার মাইনরিটি। মাইনরিটি বলা যায়, আবার এইভাবেও চিন্তা করা যায় যে মেজরিটিটা এক্সটেন্ডেড হবে এই পর্যন্ত, এইখানেও মেজরিটিটা এক্সটেন্ডেড হবে এই পর্যন্ত, তারপরে মেজরিটির কোনো ভূমিকা থাকবে না, তারপরে এখানে মেজরিটির কোনো ভূমিকা থাকবে না, ওগুলা তখন মাইনরিটিতে কনভার্টেড হয়ে যাবে। তাইলে আমাকে বলো, এইখানে ফরওয়ার্ড বায়াস অবস্থায় ট্রানজিশন রিজিয়ন ডাব্লিউ রিজিয়নে কে ডমিনেট করলো? দেখে বলো যে মানে এখানে এরকম সিচুয়েশনে ডাব্লিউ রিজিয়নের মধ্যে কোন ফার্মি লেভেলটা ডমিনেট করলো, এফ এন নাকি এফ পি? স্যার এফএন। এফ এন। তাইলে তুমি এই এফ এন মাইনাস এফ পি লিখতে হবে। তাইলে এখন একটু পরে আমরা একটা ইকুয়েশন দেখবো, ওই ইকুয়েশনে আমরা লিখবো হচ্ছে এফ এন মাইনাস এফ পি। একটু জিনিসটা মাথায় রাখো, কালকের ক্লাসে যখন আমরা রিভার্স বায়াস নিয়ে আলোচনা করব, তখন এই দুইটার পজিশন অপোজিট হয়ে যাবে, বুঝছো? কালকে যখন আমরা রিভার্স বায়াস নিয়ে আলোচনা করব, দেখবা যে এফপি তখন বেশি থাকবে, এফএন তখন কম থাকবে। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেশি, এফএন বেশি। রিভার্স বায়াসের ক্ষেত্রে এফপির সংখ্যা বেশি এবং ওইটা সামনে চলে আসবে। আচ্ছা, ওইটা আমরা কালকে দেখব। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, তাহলে সামনে যাই। জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের নরমালি যে কিউ ভি নট হইতো ওইটা এখন কমে গেছে, কিউ ভি নটের পরিমাণটা কমে গেছে, সেটা বিএফ পরিমাণ কমে গেছে। আর বিএফ হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের পরিমাণ। তাহলে বিএফ যত বাড়াবো এই এই গ্যাপটা তত কমে যাবে। খেয়াল করো এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা তত কমে যাবে। আমি বিএফ যত বাড়াবো, যত বেশি ফরওয়ার্ড বায়াস দিব, এখানকার এই ব্যারিয়ারের সংখ্যা তত কমে যাবে। আচ্ছা, এটাও একটু মাথায় রেখো। আর কিউবিএফ মানে হচ্ছে এফএন এবং এফপি এর বিয়োগফলের সমান। এফএন এবং এফপি কে বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কিউবিএফ। আচ্ছা, এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে এই এই জিনিসটা এখানে পাওয়া যাবে। খেয়াল করে দেখো, সব সব চার্জ পি এবং সব চার্জ এন, এই দুটাকে যদি আমি গুণ করি, তাহলে এনআই স্কোয়ার ই টু দি পাওয়ার এফ এন মাইনাস এফ পি ওভার কেটি, এইভাবে লেখা যাবে যে পি এন ইজ ইকুয়াল টু হবে এনআই স্কোয়ার ই টু দি পাওয়ার এফ এন মাইনাস এফ পি ওভার কেটি। খেয়াল করে দেখো, যদি এই দুইটা সমান সমান হয়, এফ এন এফ পি যদি সমান সমান হয়, তাহলে পি এন সমান এনআই স্কোয়ার। এই ইকুয়েশনটা তুমি চ্যাপ্টার 3 তে বহুবার দেখছো যে পি আর এন কে গুণ করলে সেটা এনআই স্কোয়ারের সমান হয়। তাহলে এফ এন মাইনাস এফ পি যদি সমান না হয়, তাহলে এই পি এনটা পরিবর্তন হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, পি এর মধ্যে কি কি থাকে? আমরা জানি পি এর মধ্যে পি জিরো এবং ডেল পি দুইটাই আছে, পি জিরো প্লাস ডেল পি। এন এর মধ্যে আছে কি এন জিরো প্লাস ডেল এন। তাহলে তুমি আর এখন আমাকে বলতে পারবা না যে স্যার মাইনরিটি ক্যারিয়ার পরিবর্তন হচ্ছে, মেজরিটি কোথায় গেল? দেখো, মেজরিটি মাইনরিটি দুইটাই পরিবর্তন হচ্ছে। পি অফ এন ইজ ইকুয়াল টু এনআই স্কোয়ার ই টু দি পাওয়ার এফ এন মাইনাস এফ পি বাই কেটি। এখানে মেজরিটি এবং মাইনরিটি দুইটাই দেখানো হচ্ছে। মেজরিটি যে পরিবর্তন হবে এটা তো অবভিয়াস, কিন্তু মাইনরিটির পরিবর্তনটা নিয়ে আমরা এতক্ষণ ডিটেইলস আলোচনা করলাম, এখন যাতে তোমাদের ইকুয়েশনটা বুঝতে সহজ হয়। আচ্ছা, তাইলে আবার এই পরিবর্তনটাকে আমরা চাইলে কিউ ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, কিউ টাইমস ভি। এই যে এফ এন মাইনাস এফ পি যেটা, এটাকে আমরা কিউ ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। অথবা মনে রাখার সুবিধার্থে এখানে ভি এর সাথে একটা এফ ও বসাই দিতে পারো, ভিএফ মানে ফরওয়ার্ড বায়াস পটেনশিয়াল। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কাজ। এই পর্যন্ত যদি আমাদের বোঝা হয়, কোনো প্রশ্ন থাকলে করো, আর নাইলে আমরা নেক্সট যে জায়গায় যাব ওখান থেকে শুধু ইকুয়েশন, এইখান থেকে শুধু ইকুয়েশন। এই পর্যন্ত ছিল ইকুয়েশন লেখার জন্য প্রিলিমিনারি আলোচনা। দেখো তো এখানে কোনো কিছু প্রশ্ন আছে কিনা। তাহলে প্রথমে আমাদের এই বেসিক ছবিটা লাগবে। এই বেসিক ছবিটার মধ্যে তোমরা শুধু ফরওয়ার্ড বায়াস অংশটা ড্র করবে। তোমরা যখন ডায়োড ইকুয়েশন করবা তখন শুধু এই ছবিগুলো ড্র করবা।
এটাও আঁকার দরকার নাই, এগুলাও আঁকার দরকার নেই, শুধু এই অংশটা ড্র করলেই চলবে। তারপরে হচ্ছে তোমার এই কোয়েশন গুলো তো একটু লিখতে হবে, তারপরে এইখান থেকে এই ছবিটা একটু ড্র করতে হবে। এই ছবিটা হচ্ছে দুইটা প্রমাণের জন্যই লাগবে, আমরা যে দুইটা মেথড দিয়ে প্রুফটা করব দুইটার জন্যই এই ছবিটা কমন ছবি, কিন্তু এরপরে গিয়ে তুমি যে কোনো একটা ড্র করতে পারো, এবং সেই মেথডটা একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, তারপরে তুমি যে কোনো একটা করবে। আচ্ছা, তাহলে আপ টু দিস স্যার পয়েন্ট। জি, প্রথম থেকে কোন ডায়াগ্রামটা ড্র করতে বললেন? প্রথম ছবিতে মাঝখানের অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু শুধু, আচ্ছা স্যার। শুধু এই অংশটা। আচ্ছা, তাইলে এখন আমাদের ইকুয়েশনে আমরা চলে আসি। তাহলে ইকুয়েশনে আসার পরে প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে যে আসলে কতটুকু মাইনরিটি আমরা পাচ্ছি, অ্যাকচুয়াল মাইনরিটির পরিমাণটা। তাইলে দেখো, অ্যাকচুয়াল মাইনরিটির পরিমাণ হচ্ছে ফরওয়ার্ড বায়াস অবস্থায় মাইনরিটি কত আর ইকুইলিব্রিয়াম অবস্থায় মাইনরিটি কত, এই দুইটার বিয়োগফল। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে মাইনরিটির পরিমাণ, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় মাইনরিটির পরিমাণ। মনে রাখবা, নিচেরটা কিন্তু বুঝায় কোন সাইডে তুমি আসো, নিচেরটা বুঝায় তুমি কি এন সাইডে আসো নাকি পি সাইডে আসো সেটা, আর উপরেরটা বুঝায় তুমি কোন টাইপ নিয়ে আলোচনা করতেছো, তুমি কি হোল টাইপ নিয়ে আলোচনা করতেছো নাকি ইলেকট্রন টাইপ নিয়ে আলোচনা করতেছো সেটা। তাহলে যেহেতু আমি এন সাইডে আসি এবং পি টাইপ নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে টাইপ, তাইলে আমি এখন মাইনরিটি ক্যারিয়ার নিয়ে আলোচনা করতেছি। তাইলে মাইনরিটি ক্যারিয়ার আসলে কতটুকু অ্যাড হয়েছে সেটা বোঝার জন্য আমি একটা জিনিস থেকে আরেকটা জিনিস বিয়োগ করতেছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস অবস্থায় কি ছিল আর হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থা, তার মানে ভি ইজ ইকুয়াল টু জিরো অবস্থায় কি ছিল। তাহলে ভি ইজ ইকুয়াল টু জিরো অবস্থায় যা ছিল তার চেয়ে ফরওয়ার্ড বায়াস অবস্থায় অবশ্যই বেশি থাকবে, এটা তো নর্মালি বোঝা যায়। তাহলে এটাকে রাখবা সামনে, বিয়োগ এটাকে রাখবা পরে, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল কতটুকু মাইনরিটি অ্যাড করতে পারছো সেটার পরিমাণ। ঠিক আছে, তাহলে এখন দেখো, পি অফ এক্স এন জিরো, এটাকে যদি তুমি ভেঙে লিখো তাহলে তুমি পি এন ই টু দি পাওয়ার কিউভি বাই কেটি পাও, সেটা তুমি অলরেডি জানো, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এই যে দেখো, পি অফ এক্স এন জিরো, পি অফ এক্স এন জিরো মানে হচ্ছে পি এন ই টু দি পাওয়ার কিউভি বাই কেটি, এটা আমরা অলরেডি জানি। তাহলে আমরা যদি এটা এখানে বসাই দেই, পি এন ই টু দি পাওয়ার কিউভি বাই কেটি, তাহলে মাইনাস পি এন ছিল, এই পি এনটা আমরা যদি বাহিরে রাখি তাহলে ভিতরে আমরা মাইনাস ওয়ান লিখতে পারি, নর্মাল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনে প্রথম অংশটা হচ্ছে বায়াজিং অ্যাপ্লাই করার পরে কি হবে, আর দ্বিতীয় অংশ হচ্ছে বায়াজিং ছাড়া কি ছিল। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে টোটাল এক্সট্রা চার্জ কতটুকু সেটা আমরা পেয়ে গেলাম। এখন দেখবা যে এই 29 এর পরে ইকুয়েশন গুলা সিমিলার, একটার সাথে একটা মিল আছে। তাইলে আমাকে বলো, এটা যদি এন এর জন্য পি হয় তাহলে পি এর জন্য এন কিভাবে লিখবা বলো। এই যে দেখো কি লেখা আছে, সিমিলারলি ফর এক্সেস ইলেকট্রনস অন দা পি সাইড। তাহলে নিচে যেটা থাকে এটা হচ্ছে সাইড, আর উপরে যেটা থাকে এটা হচ্ছে টাইপ, একটা হচ্ছে টাইপ একটা হচ্ছে সাইড। তাহলে দেখো তো এই 29 আর 30 ইকুয়েশন দুইটার মধ্যে মিল পাও কিনা, একটু কম্পেয়ার করে আমাকে বলো। জি স্যার। মিল পাইছো, তাইলে কি কি চেঞ্জ করতে হবে, যত জায়গায় পি ছিল, যত জায়গায় পি সেটা এন হবে, পজিশন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ঠিক থাকবে কিন্তু এখানে কিন্তু প্লাস হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে পি এর জায়গায় এন চলে আসবে, এন এর জায়গায় পি চলে আসবে, পি এন এন পি। আবার এখানেও কোনো পরিবর্তন হবে না, কিউবি বাই কেটি, এটা এটাও সেম থাকবে। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে এক্সেস চার্জের সংখ্যা। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই এক্সেস চার্জের যে সংখ্যাটা আছে এটাকে আমরা এই মাইনরিটি ক্যারিয়ারের যে ইকুয়েশন সেই ইকুয়েশনে রিপ্লেস করে দিব। খেয়াল করে দেখো, আমি যদি এক্স পি দ্বারা প্রকাশ করি তাহলে সেখানে ডেল এন বসাইতে হবে। একটু খেয়াল করো, আমি যদি এক্স পি তে থাকি, এক্স পি তে থাকি, খেয়াল করো, আমি যদি এক্স পি পজিশনে থাকি তাহলে আমাকে ডেল এন বসাইতে হবে, এই এনটাকে তখন ডেল এন হিসেবে কনসিডার করতে হবে, এই যে ডেল এন। আর যদি আমি এক্স এন এ থাকি তখন আমি ডেল পি হিসেবে কনসিডার করব, কারণ এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে পি সাইড, তাহলে পি সাইডের মাইনরিটি হচ্ছে ডেল এন, আর এটা হচ্ছে এন সাইড, তাহলে এন সাইডের মাইনরিটি হচ্ছে ডেল পি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো, ডেল এন সমান সমান এই টার্ম ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল এন, এই জিনিসটা তোমাদের একটু কি পরিচিত পরিচিত লাগে, একটু দেখে বলো তো, যে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা এক্সেস, যেটা এক্সেস মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স পি বাই এল এন, এই অংশটা নাইলে একটু মনে করো নাই, এটা ধরো নাই,
কিন্তু এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল, এটা কি পরিচিত মনে হয়? এটা কি আগে কোথাও দেখছো? দেখে থাকলে কোথায় দেখছো একটু বলতো। আচ্ছা, তোমাদেরকে ছবিটা যদি আরেকবার দেখাই, এই ছবিটা খেয়াল করো তো, এই ছবিটা, এই ছবিটাতে কিন্তু এই ইকুয়েশনটা ছিল, যেটা আমি স্কিপ করে গেছি ইচ্ছা করে। এই ইকুয়েশনটা কিন্তু ছিল, বা এই ইকুয়েশনটাও ছিল। এখন একটু মনে করার চেষ্টা করো তো যে ইকুয়েশন দুইটা কোথা থেকে আসছে। চ্যাপ্টার 4 এর একদম শেষের দিকে চলে যাও। চ্যাপ্টার 4 এর একদম শেষের দিকে আমরা যখন এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং এই ছবিগুলো নিয়ে ব্যাখ্যা করছিলাম, সেখানে এই ইকুয়েশনটা ছিল, হুবহু এই ইকুয়েশনটা ছিল। মনে করে দেখো ওখানে কি কি পাওয়া যায়, যে আমার যে ডেল পি ক্যারিয়ারের সংখ্যা, এই ডেল পি ক্যারিয়ারের সংখ্যা হচ্ছে আমি একটু আগে বিয়োগ করে যে ইকুয়েশনটা পাইছিলাম, এই যে এইখান থেকে আমি মাইনাস করে যে ইকুয়েশনটা পাইছিলাম সেটা, এবং এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল। তাহলে এল মানে হচ্ছে কি, রিকম্বিনেশন লেন্থ। এল মানে হচ্ছে রিকম্বিনেশন লেন্থ। তাহলে কতক্ষণ পর্যন্ত সে সাস্টেইন করে সেটা এল থেকে ধারণাটা পাওয়া যাবে। এল এর পরিমাণ যদি বেশি হয় তাহলে তার পরিমাণ হবে বেশি, এল এর পরিমাণ কম হলে তার সাস্টেইন করার যে সময় সেটা কম হবে। তার মানে এলটা হচ্ছে কি, ওই যে তোমার এটার একটা নাম আছে তো, ডিফিউশন লেন্থ। এলটার মানে হচ্ছে ডিফিউশন লেন্থ। আচ্ছা, তাইলে একটু যদি খেয়াল করো, আমরা এখানে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যাটা এক্সপোনেনশিয়ালি কমে যাবে। এই যে এখান থেকে আমরা বলতেছি এক্সপোনেনশিয়ালি কমে যাবে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এই ডেল এন পি, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, ডেল এন পি তার হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এরপরে সে আস্তে 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 এইভাবে কমে যাবে। একই কথা পি এর ক্ষেত্রেও প্রযোজ্য। এটা শুরুতে থাকবে হচ্ছে ডেল্টা পি এন, শুরুতে থাকবে ডেল্টা পি এন, তারপরে সে আস্তে আস্তে এইভাবে কমে যাবে। তাহলে দুইটা দুই দিকে এইভাবে কমে যাবে, দুইটাই কমবে, কখনো বাড়বে না, কারণ রিকম্বিনেশন হইতে থাকবে এবং তাদের লাইফ টাইম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কমে যাবে। তাহলে এখন খেয়াল করে দেখো, ই বিশিষ্ট যে টার্মসটা আছে এটাকে যদি আমরা আলাদা রাখি, আর এই দুইটাকে যদি আমরা এখানে বিয়োগ করে যেটা পাইছিলাম সেটার মতো হুবহু রিপ্লেস করে দেই, বিয়োগ করে যেটা পাইছিলাম এটার সাথে রিপ্লেস করে দেই, তাহলে আমরা এরকম ইকুয়েশন পাবো। এই যে এখানে যে ইকুয়েশনটা আর এখানে যে ইকুয়েশনটা সেটা পাবো। তাহলে এই দুইটা ইকুয়েশনের 31 এবং 31 এর বি, এই দুইটা ইকুয়েশনের মধ্যে দেখো সবকিছুই সেম, শুধু এন আর পি এর পজিশন গুলা চেঞ্জ হয়। তুমি যদি 31 মনে রাখো তাহলে বি মনে রাখতে পারবে, সবকিছুই সেম থাকবে, শুধু হচ্ছে এন এবং পি গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাদ বাকি সব টার্মস গুলা ঠিক থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এক্সেস ক্যারিয়ারের সংখ্যাটাকে সুন্দরভাবে বের করতে পারছি, এক্সেস ক্যারিয়ারের সংখ্যাটাকে বের করতে পারছি। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় বসাই দেই, খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে এই ফর্মুলাতে বসাই দেই তাইলেই আমাদের কারেন্ট চলে আসবে, এবং এটা হচ্ছে ডিফিউশনের কারণে যে কারেন্ট হয় সেটা। একটু খেয়াল করে দেখো তো, এই ইকুয়েশনটা যে ডিফিউশন কারেন্ট বুঝায় সেটা কি বোঝা যায়? এখানে কিন্তু ড্রিফটের কোনো আলাপই আমরা করি নাই, এখানে ড্রিফটের কারণে কারেন্টের কোনো আলাপ আমরা করি নাই, কারণ আমরা ফরওয়ার্ড বায়াস সিচুয়েশনে আছি। এখানে যে কারেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ডিফিউশনের জন্য কারেন্ট। তাহলে দেখো তো এই ইকুয়েশনটা 32 নাম্বার ইকুয়েশনটা যে ডিফিউশন কারেন্টের ইকুয়েশন, এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে ডিফিউশন কারেন্টের ইকুয়েশনে আমরা জানি এখানে জে ছিল, জে, জেপি, কিন্তু আমরা এখানে লিখতেছি আইপি। তাহলে যদি জেপি থেকে আইপি লিখতে হয় তাহলে একটা এরিয়া দিয়ে গুণ হবে, তাই না? মনে আছে কথাটা, যে জে মানে হচ্ছে বেসিক্যালি কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার কারেন্ট, তার মানে আই ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আমি যদি আই এর হিসাবে ইকুয়েশনটা লিখতে চাই তাহলে জে তার সাথে এরিয়া গুণ করতে হবে। মনে করে দেখো এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে জেপি এর ইকুয়েশন, চ্যাপ্টার 4 এর জেপি এর ইকুয়েশন। এরিয়াটা শুধু এখানে গুণ হয়েছে কেন? কারণ আমি জেটাকে কারেন্টে কনভার্টেড করে লিখছি। এই অংশটা বোঝা যায়? জি স্যার। তাইলে তো তোমার ইকুয়েশন ডিরাইভ করা হয়ে গেছে। খেয়াল করে দেখো, ডিডিএক্স আর ডেল পি, তাহলে ডেল পির ইকুয়েশন তুমি এখান থেকে কালেক্ট করো, এটা হচ্ছে তোমার ডেল পি এর ইকুয়েশন। খেয়াল করে দেখো এই টোটাল ইকুয়েশনে এই অংশটাই শুধু ডিফারেন্সিয়েবল, বাকি সব কিন্তু কিন্তু কনস্ট্যান্ট, বাকি সবকিছু কনস্ট্যান্ট, শুধু এই অংশটা ডিফারেন্সিয়েবল। তাহলে এই অংশটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, আর বাকি গুলাকে তুমি যেরকম ছিল সেরকম রেখে দাও। তাহলে কিউ এ যা আছে তাই,
ডিপি যা আছে তাই, এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করছো তখন এই সামনের এই মাইনাসটা সামনে চলে আসবে, এই জন্য এই মাইনাসটার সাথে ক্যান্সেল আউট হয়ে গেল। 1/LP চলে আসবে, 1/LP আসার কারণে এই এলপিটা এখানে সামনে চলে আসবে ভাগ হিসাবে, আর ই টু দি পাওয়ার যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে ই এর ফাংশন যেভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেভাবে ডিফারেন্সিয়েট করলে এই মাইনাস সিম্বলটা নাই হয়ে যাবে, এলপিটা ভাগ আকারে চলে আসবে, আর বাদ বাকি যা ছিল তাই থাকবে। তাহলে এখন আবার লক্ষ্য করে দেখো তো, আমি যদি এই অংশটাকে ডেল পি এইভাবে লিখি, কোনো ঝামেলা আছে? কারণ এটা তো সেম। দেখো এই অংশটা আর এই অংশটা সেম কিন্তু, তাইলে এটাকে আমি এই ফরম্যাটেও লিখতে পারবো অথবা এটাকে আমি এই ফরম্যাটেও লিখতে পারবো। বেসিক্যালি এটা হচ্ছে কারেন্ট ডিফিউশন ইকুয়েশন, সেই কারেন্ট ডিফিউশন ইকুয়েশনে আমি ডিফারেন্সিয়েশন মেথড অ্যাপ্লাই করলাম। এখন আমি যদি এই xn এর পজিশনটাকে জিরোতে নিয়ে আসি, xnটাকে যদি জিরোতে নিয়ে আসি, তাহলে যেটা হবে যে কিউ এ, এই ইকুয়েশনটা খেয়াল করো, কিউ এ ডিপিএলপি ডেল পিএন সবকিছু ঠিক থাকবে, শুধু এক্সপোনেনশিয়াল এই টার্মটার ভ্যালু হয়ে যাবে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই টার্মটা হয়ে যাবে 1। তাহলে আমি মানে মূল বিন্দুতে কত কারেন্ট যাচ্ছে, xn = 0 মানে কি, তুমি একদম ইন্টারফেস লেভেলে চলে আসছো, তাহলে ইন্টারফেসে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তুমি এখান থেকে বের করতে পারবে, x = 0 তে কত সেটা তুমি এখান থেকে বের করতে পারবে। আচ্ছা, তার মানে এই ডেল্টা পিএন এর ইকুয়েশনটা তুমি এখানে রিপ্লেস করে দিছো, এটা হচ্ছে 533। তাহলে একইভাবে তুমি 534 বের করো। 534টা কিভাবে আসবে, আগে যেটা ছিল পি সেটা হয়ে যাবে এন, তাহলে এখন এখানে রিপ্লেসমেন্টটা হবে এন এর সাহায্যে, এবং বাকি সব কম বেশি ঠিক থাকবে। একটা জায়গায় একটু চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে এই আইপি, একটু খেয়াল করে দেখো এইখানে সামনে মাইনাসটা কেন দিতে হবে, এটা একটু বোঝার বিষয় আছে। এইখানে সামনের মাইনাসটা কিন্তু থাকার কথা ছিল না, কিন্তু এইখানে মাইনাসটা না দিলে আমাদের কি বলে যে ডিরাইভেশনের কোনো ত্রুটি হবে না, কিন্তু টেকনিক্যাল একটা ত্রুটি হবে। সেটা কেন বলতো, যে আইএন কে এখানে আমি কেন সামনে মাইনাস দিচ্ছি, কে বলতে পারবা? এটা হচ্ছে স্যার এক্সপি সাইডে। স্যার ফ্লোটা অপোজিট ডিরেকশনে, এই জন্য। রাইট রাইট, জিনিসটা হচ্ছে এরকম। আমরা এখানে যদি ছবিটা দেখি, এই ছবিটা একটু দেখি, খেয়াল করে দেখো এন কোন দিকে মুভ করতেছে, ইলেকট্রন কোন দিকে মুভ করতেছে, বাঁ দিকে, তাই না? ইলেকট্রন জি তো স্যার। বাঁ দিকে যাচ্ছে, আর হোল গুলা ডান দিকে যাচ্ছে, তাহলে হোলের কারেন্ট এক্স এর ডিরেকশনের সাথে পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। চিন্তা করে বলো, হোল ডান দিকে যাচ্ছে, পজিটিভ। স্যার এটা পজিটিভ এটা পজিটিভ। হচ্ছে এক্স এর ডিরেকশন, তাহলে হোল ডান দিকে যাচ্ছে, তাহলে হোলের কারেন্ট এক্স এর সাথে পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ। ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? স্যার উল্টা দিকে। বাম দিকে, তাহলে ইলেকট্রনের কারেন্ট কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন যদি বাঁ দিকে যায় তাহলে ইলেকট্রনের কারেন্টটা কোন দিকে যায়? স্যার ডান এক্স দিকে। ডিরেকশনে। ডান দিকে। এটা তো ভয় পাচ্ছ কেন? এই ছবিটা আরেকবার মনে করার চেষ্টা করো। এইখানে যে ডিফিউশন কারেন্ট, সরি, এটা যে ডিফিউশন কারেন্ট আর এটা যে ডিফিউশন কারেন্ট, দুইটা একই দিকে হবে না? কারণ কি, ডিফিউশন ডিফিউশন তো যোগ হবে, ডিফিউশন কারেন্ট যোগ হবে, এটা না ডিফিউশন ডিফিউশন যোগ হবে না? তাইলে জি স্যার। হোলের ডিফিউশন কারেন্ট এটা এক্স এর পজিটিভ দিকে প্লাস এক্স এর দিকে, ইলেকট্রনের ডিফিউশন কারেন্টও এক্স এর পজিটিভ দিকে প্লাস এক্স এর দিকে। ঠিক আছে, এখন যদি তুমি এখানে এই মাইনাস সিম্বলটা না দাও, এখানে যদি এই মাইনাস সিম্বলটা না দাও, কোথায় গেল, হ্যাঁ, এখানে যদি এই মাইনাস সিম্বল না দাও তাহলে প্রবলেমটা কি দাঁড়াবে বলো তো? স্যার ডিরেকশন বুঝতে পারবো না। ডিরেকশন বুঝতে ডিফিউশন পারবে। উল্টা দিকে। তুমি এখানে লিখতেছো এক্সপি, খেয়াল করো, তুমি এখানে লিখতেছো এক্সপি, এখানে মাইনাস দিলা না, তাহলে বোঝা যাবে যে এক্সপিটা হচ্ছে এক্স এর পজিটিভ দিকে। আসলে কিন্তু ঘটনা তার উল্টা, মনে করে দেখো, তুমি যদি এখানে ব্র্যাকেটে এক্সপি লিখো আর এখানে কারেন্টের আগে মাইনাস চিহ্ন না দাও, তাহলে বোঝা যাবে যে এক্সপি হচ্ছে এক্স এর পজিটিভ ডিরেকশন, যেটা আগের ইকুয়েশনের ক্ষেত্রে প্রযোজ্য। এক্সএন কিন্তু এক্স এর পজিটিভ ডিরেকশনেই আছে, এক্সএনটা কিন্তু এক্স এর পজিটিভ সাইডেই আছে, কিন্তু এক্সপিটা কোন দিকে আছে? এক্সপিটা হচ্ছে বেসিক্যালি এক্স এর উল্টো দিকে আছে। তাহলে যেহেতু এক্সপি এর জন্য আমরা এই কারেন্টটাকে কনসিডার করতেছি, তাহলে এখানে সামনে আমাদের একটা ছোট করে মাইনাস দিতে হবে। কিন্তু আমাকে বলো, আমাদের কাজ অলমোস্ট শেষ, আমরা যখন টোটাল কারেন্ট করব তখন এটার সাথে এটা যোগ করব,
এটার সাথে এটা যোগ করব, যোগ করার সময় কি মাইনাস থাকবে? না স্যার। যোগটা হবে এরকম যে আই সমান সমান আইপি মাইনাস মাইনাস অফ আইএন, জিনিসটা দাঁড়াবে এরকম যে আইপি মাইনাস মাইনাস অফ আইএন, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, টোটাল কারেন্ট পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আইপি টোটাল কারেন্ট। আমার মনে হয় ক্লাসের টাইম শেষ। তাহলে আমরা কালকের ক্লাসে আমরা যেটা করব, আমাদের ইকুয়েশন ডিরাইভ করা শেষ, আমরা কালকের ক্লাসে শুধু তোমাদেরকে দেখাবো যে আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন বলতে কি বোঝায়, এবং সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মেথড সেটা, আর আরেকটা হচ্ছে চার্জ কন্ট্রোল অ্যাপ্রক্সিমেশন কি বোঝায়, সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন মেথড। এটা নিয়ে আমরা কালকের ক্লাসে তাহলে আলোচনা করব, একটা ম্যাথ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কাজ শেষ। এই যে লাস্টে আমাদের এই টোটাল কারেন্টের যে ফর্মুলেশন, সেটা বুঝতে হবে, দুইটা যোগ করলে যে টোটাল কারেন্ট পাওয়া যায়। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ। তোমরা আজকে রাতে জি স্যার আপনি একটা দেখিয়েছিলেন না, পি এক্স এন নট ইজ ইকুয়াল টু পি এন ই টু দি পাওয়ার কিউভি বাই কেটি। জি স্যার এখানে এক্স এন নট এর সাইডটা স্যার মাইনরিটি সাইড, মাইনরিটি ক্যারিয়ার বলেছিলেন। জি মাইনরিটি, এই মাইনরিটিটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস দেওয়ার পর পর, আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়। তাহলে ফরওয়ার্ড বায়াস দেওয়ার পরে যেই ভ্যালুটা, সেটা ইকুইলিব্রিয়াম ভ্যালুর চেয়ে বেশি। কেন? কারণ এখানে ই টু দি পাওয়ার কিউভি দিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থা, ফরওয়ার্ড বায়াস দিলাম, এই ভ্যালুটা বেড়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা গুণ করলে এই ভ্যালুটা তখন আরো চেঞ্জ হয়ে যাবে। এটা যত বেশি কিন্তু চেঞ্জ করব, এটা তত বেশি চেঞ্জ হবে। স্যার আমরা এক্স পি নট এক্স এন নট এইসব দিয়ে আমরা মেজরিটির টার্মটা বুঝাই না স্যার, এখানে পি অফ এক্স এন নট দেখে এটা জি পি সাইডের মাইনরিটি জি জি বুঝিয়েছে জি, এরকম। রাইট 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 রাইট। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে রাতে এই স্লাইডটা একটু আরেকবার সবাই দেখবা, বিশেষ করে এই ছবিটা আরেকবার দেখবা। কালকের ক্লাসে আমরা দুইটা মেথডের যে পরিবর্তন সেটা নিয়ে কথা বলবো, একটা ডিফারেন্সিয়েশন, একটা ইন্টিগ্রেশন। ওকে, তাহলে তোমরা পরের ক্লাসে যাও, আর কালকে ইনশাআল্লাহ আবার আমরা আলোচনা করবো। আল্লাহ হাফিজ।